হুম। আচ্ছা, আমরা ক্লাস শুরু করার ওম মন্ত্র উচ্চারণ করি। আচ্ছা, আমি বলছি, তোমরা উচ্চারণ করে ও ও ও তারপরে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। এটা সকলের জন্য এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। তারপরে আমরা নিজেদের জন্য প্রার্থনা করি। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। আচ্ছা, আমরা এই আলোচনা ক্লাসে অনেক কি আলোচনা করছিলাম, যে মনকে সংযম করার ব্যাপারে। এই মনকে সংযম করার জন্য আমি আগে দুটো ভিডিও দেখেছি। একটা ভিডিও আমি বলেছিলাম যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে মার্শমেলো এক্সপেরিমেন্ট, যেখানে দেখা যাচ্ছে যে সব ছেলেমেয়েরা সংযমের পরিচয় দিচ্ছে, তারা জীবনে পরবর্তীকালে বিভিন্ন জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে। আর আরেকটা আমরা দেখাচ্ছিলাম যে মনকে সংযম করলে কি হয় না, স্বামীজির একটা ভিডিও দেখেছিলাম। স্বামীজি বিদেশে গেছেন, জানি না তোমরা ভিডিওটা আগের দিন পুরোটা দেখতে পেয়েছো কিনা। যে স্বামীজি কখনো করেননি, গল্ফ খেলেননি, কিন্তু দেখতে পাইনি তিনি স্যার। গল্ফ ক্লাবে গিয়ে গল্ফ খেলাতে কি করা হয়, একটা দূরে গর্ত থাকে, আর ওই ব্যাটের মতো একটা দেখতে বিশেষ পাইনি। র্যাকেট থাকে, এই র্যাকেট দিয়ে হচ্ছে কি বলটাকে মেরে দূরে একটা গর্ত হচ্ছে কি বলটাকে ফেলাতে হবে। তো স্বামীজি একজনের সঙ্গে চ্যালেঞ্জ করেছে, একটা ছেলের সঙ্গে গেছিলেন ঘুরতে, বলছে এই গল্ফ খেলাটা সম্বন্ধে জানলেন, বলছে ঠিক আছে আমি ওই দূরের এক গর্তটা একবারে হচ্ছে গিয়ে বল মেরে ওইখানে গর্তে বলটা ফেলে দেবো। সে যে সঙ্গে স্বামীজির সঙ্গে গিয়েছিলেন, সে বললো আর এটা সম্ভবই নয়, কারণ এটা অ্যাটলিস্ট 3-4 বার শট মেরে, অনেকটা দূরে ছিল বলটা গর্তটা, সেই জন্য বলছি 3-4 বার মেরে আপনাকে ওইখানে গিয়ে বলটা ফেলা সম্ভব। যারা যারা এক্সপার্ট খেলোয়াড় আছে তারা 3-4 বার মেরে বলটাকে ওইখানে, একবার বলটা মারলো একটা ডিস্টেন্সে দূরত্বে গেল, তারপর সেখান থেকে আরেকবার মারার পর আরেকটা দূরত্বে যাবে, এরকম করে করে 3 থেকে 4 বার মারার পর বলটাকে গর্তে ফেলা সম্ভব। স্বামীজি বলছে না, আমি একবারেই হচ্ছে গিয়ে মেরে ফেলে দিতে পারি। বলছে, তখন চ্যালেঞ্জ করলো স্বামীজি, বলছে ঠিক আছে তোমার কাছে কত ডলার আছে, আমার কাছে ডলার আছে, আমি যদি জিতে যাই তাহলে তোমার ডলারটা আমি নিয়ে নেবো, মানে টাকাটা আর কি। তখন স্বামীজি মানে একবারেই হচ্ছে কি মেরে ওই বলটাকে ফেলে দেয় গর্তে। তখন তো সবাই অবাক, সবাই জিজ্ঞাসা করছে স্বামীজি আপনি কি গলফ খেলতেন আগে? বলছে না, আমি কখনো গলফ খেলিনি। তাহলে বলছে এই কাজটা করলেন কি করে? স্বামীজি বলছেন যে এটা হচ্ছে কি মনের একটা মনঃসংযমের ফল। আমি মনকে হচ্ছে কি বললাম, দূরে হচ্ছে গর্তের দিকে আমি তাকালাম একবার, মনকে বললাম যে ওই বল যদি তুমি ওই গর্তে ফেলতে পারো তাহলে তুমি এত ডলার পাবে, অতএব এটা তোমাকে করতে হবে। আমি মনকে হচ্ছে গিয়ে ধীর শান্ত করলাম, মনকে হচ্ছে গিয়ে, মনের সেই চিন্তা শক্তিটা আমার হস্তে এলো, হাতে এলো। তারপর আমি হাত দিয়ে সেইভাবে বল প্রয়োগ করে যতটা ডিস্টেন্স ওই গর্তটা কাভার করতে লাগে সেইটা আমি করে, আমি হাতের মাধ্যমে সেই বল প্রয়োগ করে তারপরে বলটাকে সেই হিট করে আমি ওখানে ফেলেছি। বলছে এরকম করে করা যায়? বলছে হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে স্বামীজি বলছে এটা মনঃসংযমের একটা উপায়। মনঃসংযম যারা আছে সে অনেক কিছু কাজ করতে পারে। আরেকটা ঘটনা স্বামীজির জীবনে আমি এখানে করা নেই, আমি বলছি ঘটনাটা। স্বামীজি তখন বিদেশ যাওয়ার আগে খেতড়িতে গিয়েছিলেন। স্বামীজি তো আমেরিকাতে চিকাগো ধর্ম সম্মেলনের আগে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হচ্ছে গিয়ে পরিব্রাজক রূপে ভ্রমণ করেছিলেন। তা খেতড়ির, তিনি ওই রাজস্থানের খেতড়ির রাজা ছিলেন, তার বাড়িতে রাজপ্রাসাদে কিছুদিন ছিলেন, এবং সেখানে একটা ক্ষেত্রী বড় লাইব্রেরি ছিল। উনি লাইব্রেরিতে গিয়ে
দেখেন যে অনেকগুলো এনসাইক্লোপিডিয়া বা কিছু একটা বই ছিল, অনেকগুলো ভলিউম। এনসাইক্লোপিডিয়া মানে এখনকার দেখবে হচ্ছে প্রায় 30টা না 35টা হচ্ছে বইয়ের ভলিউম, তখন মনে হয় 10টা ভলিউমই ছিল। আর বিভিন্ন রকম ইনফরমেশন থাকে আর কি, তাতে সারা পৃথিবীর বিভিন্ন রকম সংক্ষেপে দেওয়া থাকে। তা স্বামীজি কি করছেন, একটা ভলিউম নিয়ে একদিন পড়লেন, তারপরে ক্ষেত্রীর যে রাজবাড়ির যে দারোয়ান ছিল তাকে বললো যে আচ্ছা এই এনসাইক্লোপিডিয়া ওই লাইব্রেরিতে গিয়ে এনসাইক্লোপিডিয়া দ্বিতীয় ভলিউমটা নিয়ে আসে। তা লাইব্রেরিয়ান দেখলো যে একজন এসে চাইছেন যে আমাদের রাজবাড়ির রাজদরবারে একজন সন্ন্যাসী এসেছেন, তিনি বইটা চেয়েছেন। তা তিনি বইটা ইস্যু করে স্বামীজি পড়লেন। পরের দিন আবার সেই লোকটাকে দিয়ে ওই বইটা জমা দিয়ে বলছে এই বইটা জমা দিয়ে দেন, এবারে তৃতীয় ভলিউমটা নিয়ে আসুন। তৃতীয় ভলিউম হলো, চতুর্থ ভলিউম, পরের দিন প্রত্যেকদিন এক একটা ভলিউম পড়ছেন আর একটা বই হচ্ছে রিটার্ন করে দিচ্ছে। তারপর একদিন উনি নিজেই হচ্ছে কি লাইব্রেরিতে গেছেন, তারপর লাইব্রেরিয়ান জিজ্ঞাসা করছেন আচ্ছা স্বামীজি আপনি প্রত্যেক দিন একটা করে এনসাইক্লোপিডিয়া নিয়ে যান, আবার পরের দিন সেটা ফেরত দিয়ে আরেকটা হচ্ছে কি তুলে নিয়ে যান, তাহলে আপনি কি হচ্ছে কি বইগুলো কি প্রত্যেকদিন পড়েন, না আমার একটা কিউরিয়াসিটি হচ্ছে, না আপনি শুধু কিছু হচ্ছে কি এটা কৌতূহল বশত নিয়ে যান আর রেখে হচ্ছে কি ফেরত দিয়ে দেন একদিন রেখে? স্বামীজি বলছে না না, আমি হচ্ছে কি এমনি এমনি বইগুলো তুলবো কেন, আমি তো বইগুলো প্রত্যেকটা পড়েছি এবং পড়ে আপনাকে হচ্ছে কি ফেরত দিয়েছি, বইগুলো পড়ার জন্য আমি ইস্যু করেছি, আমি না করার জন্য। এক একদিন একটা করে বই ইস্যু করছেন আবার পড়ে ফেরত দিয়ে দিচ্ছে। তখন এ অবাক হয়ে গেল লাইব্রেরিয়ান, বলছে 10টা ভলিউম আপনি পড়ে ফেলেছেন এনসাইক্লোপিডিয়ার? বলছে হ্যাঁ পড়ে ফেলেছি 10টা। বলছি আর 10টা ভলিউম সারা জীবনে মানুষ কখনো হচ্ছে কি পুরোটা পড়তে পারেন না, আর আপনি পড়েছেন, কি করে বিশ্বাস, মানে ওনার সন্দেহ হচ্ছে। স্বামীজি বলছেন আচ্ছা আপনার মনে সন্দেহ জাগছে, তাহলে আপনি যে কোনো একটা বই ভলিউম নিয়ে নিন, 10টা ভলিউমের, আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দিতে পারি কিনা দেখুন। তারপরে সেই ব্যক্তি কি করলেন, লাইব্রেরিয়ান একটা ভলিউম নিয়ে এই একটা মানে র্যান্ডমলি একটা পেজে গিয়ে সেখান থেকে স্বামীজিকে জিজ্ঞাসা এবং প্রশ্ন করলেন, স্বামীজি তার উত্তর দিয়ে দিলেন। আবার কিছু দূর অন্য একটা ভলিউম নিয়ে এনসাইক্লোপিডিয়া একটা পৃষ্ঠা খুললেন, র্যান্ডমলি একটা পৃষ্ঠা খুলে তারপর সেখান থেকে স্বামীজিকে প্রশ্ন করছেন, স্বামীজি বলে দিলেন। কিন্তু অবাক হয়ে গেল যে সত্যিকারে তাহলে এই মানুষটা কি হচ্ছে পড়েছেন। তখন জিজ্ঞাসা করছেন যে আচ্ছা স্বামীজি কি করে সম্ভব এই 10টা ভলিউম সারা জীবনে একজনের পক্ষে পড়া সম্ভব নয়, আচ্ছা আপনি 10 দিনেই এই 10টা ভলিউম পড়ে নিলেন? স্বামীজি বলছেন হ্যাঁ এটা সম্ভব, এটা কোনো ম্যাজিক নয়, কোনো জাদু নয়, এটা হচ্ছে কি যে কেউ করতে পারে। বলছে কি না, মনঃসংযমের ফল। কিভাবে স্বামীজি উত্তর দিচ্ছেন, যুক্তি দেখাচ্ছেন দেখুন। যখন বলছে আপনি যখন পড়া শুরু করেছিলেন, এক একটা শব্দ কি করতেন, এইটা হচ্ছে কি বাড়িতে ক খ শেখায় না, যে প্রথমে হচ্ছে গিয়ে মানে চক নিয়ে হাত, মানে চক বোর্ডে হচ্ছে গিয়ে বারবার করে লেখে, এটা এটা আ, এটা ই, এক একটা অক্ষর হচ্ছে গিয়ে পরিচয় করা। তারপর যখন অক্ষর পরিচয় হয়ে যায়, এরপর যখন আমরা কি করে শব্দের জ্ঞান, মানে এক একটা ওয়ার্ড আমরা ধরে ধরে পড়ি যে কোনো বই পড়তে গেলে। তারপর কিছুদিন বাদে কি বলছে, আমরা যখন কোনো একটা আরো যখন প্রত্যেকটা অক্ষরকে চিনলাম, অনেক শব্দের অর্থ আমাদের যখন জানা হয়ে যায়, তখন কি আমরা কোনো বই, গল্পের বই বা যখন কোনো উপন্যাস পড়ি, তখন কি আর প্রত্যেকটা শব্দগুলোকে এটা ধরো লেখা আছে কলকাতা ক, ল, আকার তো এসব এরকম করে এক একটা লেটার ধরে কি আমরা পড়ি, অক্ষর ধরে কি পড়ি না। তাহলে কি কলকাতা একসঙ্গে পড়ে দিচ্ছি। এবারে যখন আবার একটা প্যারাগ্রাফ পড়ছি, তখন একটা লাইন যখন পড়ছি, প্রত্যেকটা লাইনের কিন্তু প্রত্যেকটা শব্দ আমরা আলাদা আলাদা করে উচ্চারণ করে পড়ি না, সঙ্গে সঙ্গে খুব ফাস্ট হচ্ছে একটা লাইন পড়ে নিচ্ছি। অনেক সময় হয় কি, অনেক লাইনের পুরোটা আমরা পড়ি না, দেখবে যারা হচ্ছে খুব স্পিডে পড়তে পারে তারা লাইন প্রত্যেকটা পুরো পড়ে না, অনেক কয়েকটা শব্দ দেখে নিলে বোঝা যাচ্ছে এই লাইনটা কি বলতে চাইছে। অনেক শব্দ আছে যেগুলো অর্থ জানার দরকার নেই। একে যখন স্বামীজি বলছেন সেই রকম আমিও বলছি আপনারা যেমন একটা লাইন যেভাবে পড়েন, আমি এক একটা প্যারাগ্রাফকেও সেভাবে পড়ি। ঠিক আছে, মানে এত হচ্ছে কি আমার কনসেন্ট্রেশন পাওয়ার। তার মানে কি এক একটা লাইন পড়তে আমার যতটা সম্ভব সময় লাগছে, স্বামীজির ক্ষেত্রে এক একটা প্যারাগ্রাফ পড়তে সে একই সময় লাগছে। তাহলে তুমি ভাবো কত হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে কি এক একটা পেজ মানে পড়া সম্ভব। সেটা স্বামীজি বলছে এটা মনঃসংযমের উপায়। মনঃসংযম যদি কোনো মানুষ করতে পারে, ব্রহ্মচর্য যদি পালন করতে পারে, তাহলে ব্রহ্মচর্য আর মনঃসংযম এই দুটো দ্বারা মানুষ অসাধ্য সাধন করতে পারে। সেই জন্য আমাদের স্বামীজি অন্য
একটা জায়গায় বলছেন যে আমাকে যদি এখন আবার ছোটবেলা থেকে পড়াশোনা শুরু করতে বলা হয়, যে স্কুল থেকে আবার তোমার আপনাকে পড়াশোনা শুরু করতে হবে, বলছে প্রথমে আমি পড়াশোনা শুরু করার আগে আমি এই শিক্ষা লাভ করব যে মনকে কিভাবে সংযত করা যায়, সেই শিক্ষা আমাকে অর্জন করতে হবে। মনকে যদি সংযম করতে পারি, তাহলে পড়াশোনা করা থেকে শুরু করে খেলাধুলো, যে কোনো জীবনের যে কোনো মানে পরিস্থিতিতে যে কোনো কাজে আমি ভালো হচ্ছে গিয়ে সফল হতে পারবো। এইবারে দেখো আমি মনঃসংযমের কতগুলো হচ্ছে ফল দেখো, উপকারিতা। মনঃসংযম যদি অভ্যাস করি আমরা, মনকে যদি হচ্ছে কন্ট্রোল করতে পারি, দেখো তার কত হচ্ছে গিয়ে সুফলতা আছে। দেখো প্রথমত কি হয় না, মন হচ্ছে গিয়ে শান্ত হয়। ঠিক আছে, মন যদি শান্ত, এটা প্রথম হচ্ছে গিয়ে এফেক্ট, যে মনঃসংযম হলে মনে একটা শান্তি আসে, মনে একটা হচ্ছে কি হয়, একটা প্রসন্নতা আসে। আর মনের যদি মনঃসংযম হলে কি, একাগ্রতা বাড়ে। এটা দেখো, এবারে একাগ্রতা যদি বাড়ে, তাহলে দেখো তোমার অনেক কিছু পড়াশোনা, এই একাগ্রতা যদি বাড়ে, তাহলে কি হবে, পড়াশোনা অপেক্ষাকৃত দ্রুত আয়াসে হচ্ছে গিয়ে আয়ত্তে আসবে। কারণ যখন তুমি হচ্ছে একটা বই পড়ছো, তোমার যদি মন যদি হচ্ছে গিয়ে যদি শান্ত না থাকে, তাহলে দেখবে বইয়ের বিষয়বস্তু তোমার বোধগম্য হবে না। যদি দেখবে যখন মন খুব ডিস্টার্ব থাকবে, তোমার একটা অঙ্ক করতে বা কোনো একটা বিষয় পড়তে 1 ঘন্টা সময় লাগছে, আবার যখন দেখবে, তো অনেক সময় হয় না যে সকালবেলা ঘুম থেকে উঠে যখন বলে না, কেন সকালবেলা ভোর ঘুম থেকে উঠে সকাল সকাল পড়তে পারে, কারণ কি, তখন মনটা ঘুম থেকে যখন উঠছো, মনের মধ্যে কি সব ঘুমোতে যখন যাচ্ছে, মনের মধ্যে সব চিন্তাগুলো ধীরে ধীরে লীন হয়ে যাচ্ছে। যখন ঘুম থেকে উঠছো, তখন কি শরীর মনে একটা রেস্ট হয়ে যাচ্ছে, মন তখন ফ্রেশ থাকছে, মন তখন শান্ত থাকছে, সারা দিনের হচ্ছে কি চিন্তা টিন্তা কিছু থাকে না। তো এই জন্য সকালবেলা পড়তে বসলেই দেখবে, যেটা আগের দিন সন্ধ্যাবেলায় তুমি 1 ঘন্টা বসে পড়াশোনা করে বুঝতে পারছিলে না, পরের দিন সকালবেলা ফ্রেশ মাইন্ডে যখন পড়ছো, যখন মনটা শান্ত আছে, একাগ্রতা যখন আছে, অন্য কোনো চিন্তার কোনো প্রভাব নেই, দেখবে সঙ্গে সঙ্গে তুমি সেটা 15 মিনিটে পড়ে হয়তো বুঝতে পেরে যাচ্ছ, যে কোনো অঙ্ক হয়তো তুমি সহজে সলভ করতে পারছো। তার মানে কারণটা কি, কারণ এটা আমরা নিজে থেকে মনকে শান্ত করার চেষ্টা করিনি। ঘুম থেকে ওঠার পর মন অটোমেটিক্যালি একটা শান্ত প্রসন্ন থাকে, মনটা তখন ফ্রেশ থাকে। এই জন্য তখন কি হবে, ওই জন্য সকালবেলা পড়াশোনা করতে বলে, কারণ কি মনটা শান্ত থাকে বলে আমাদের কি হলো, পড়াশোনা সহজে স্মৃতি। আর কি হয় না, স্মৃতিশক্তি বাড়ে। মনে স্মৃতিশক্তি হচ্ছে কি বাড়বে, মন যত শান্ত থাকবে, যখন মনের মধ্যে হচ্ছে খুব চঞ্চলতা নেই, দেখবে তোমার যে কোনো জিনিস তুমি, অনেক লোক আছে দেখবে নাম মনে করতে পারে না, বই পড়েছে পড়াশোনা করেছে, কিছুদিন বাদে ভুলে যাচ্ছে, পরীক্ষার সময় হচ্ছে কি মনে আসছে না, পড়ে এসেছে, আচ্ছা কি পড়েছি কি পড়েছি। আর পরীক্ষার সময় হয় কি, এত প্রশ্ন আসে, তখন সব পুরো প্রশ্নটা দেখে ফেললে ব্যাস সব উত্তরগুলো মানে মনের মধ্যে হচ্ছে মানে মাথার মধ্যে আসতে থাকে। ফলে তোমার কোনো একটা খুব কঠিন প্রশ্ন আছে, সেটা তুমি পড়েও এসেছো, কিন্তু কোনো মতেই হচ্ছে উত্তরটা মনে আসছে না, কারণ কেন, মনটা তখন ডিস্টার্ব হয়ে আছে, আর 5টা কোশ্চেন তুমি অ্যান্সার তোমার মাথার মধ্যে তোমার ঘোরাফেরা করছে। ফলে কি, এই মন যদি সংযম করা অভ্যাস করে, তাহলে স্মৃতিশক্তি হচ্ছে কি বাড়বে, যেটা ওই যে পরীক্ষা হলে কি মনে পড়ছে না, পড়েছি কি হচ্ছে, সেইটা হবে। তারপর আর কি হয়, মনঃসংযোগ বাড়লে স্নায়বিক স্নায়ু সিদ্ধ সবল হয়, মানসিক শক্তি বৃদ্ধি পায়, মনের মধ্যে একটা মেন্টাল হচ্ছে কি স্ট্রেংথ বাড়ে। যেগুলো দেখো, এই পয়েন্টগুলো এখানে অনেক কিছু তোমাদের কাছে আজকে রিলেভেন্ট নয়, কিন্তু দেখবে এটা মনঃসংযম করলে এটার অনেক রকম হচ্ছে উপকারিতা আছে, যেটা ভবিষ্যতের ক্ষেত্রে কাজে দেবে। চিন্তা শক্তি বাড়ে। হ্যাঁ, ক্লাস চলছে। চিন্তা শক্তি হচ্ছে কি, মানে মন যদি সংযম করতে পারো, তাহলে কি হবে, তুমি গভীর চিন্তা করতে পারবে। আজকালকার দিনে যত হচ্ছে কি যে রিসার্চ হচ্ছে, বা যত নতুন নতুন মানুষ যে বিজ্ঞানের উন্নতি করছে, তা আর কি, মানুষ কে কত বেশি চিন্তা করতে পারে, কে কত ভাবতে পারে। কোনো কিছু জিনিস ধরো বুঝতে পারছো না, সেটা কিভাবে বুঝবে, টিচার তো বলে দিল, কিন্তু সেটা টিচার বলে দিলেও তাও বুঝতে পারছো না, তাহলে কি করতে হবে, তোমাকে পড়ে সেটাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। তার চিন্তা শক্তিটা হচ্ছে কি আমাদের দুর্বল হয়ে গেছে, কারণ কি, মন হচ্ছে কি চঞ্চল বলে। মন যদি হচ্ছে কি শান্ত থাকে, তাহলে আমাদের চিন্তা শক্তি হচ্ছে কি বাড়ে। এরপরে কি আছে না, সঠিক ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে। আমি কি করব না করব সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, কারণ কেন, দেখবে যখনই
এই আমরা যখন মানে মন যখন মানে চঞ্চল থাকে, বা ধরো কারোর সঙ্গে একটু ঝগড়াঝাটি হলো, মনোমালিন্য হলো, তখন হবে কি, কেউ কিছু একটা কথা বলে দিল, সঙ্গে সঙ্গে আমরা তার উত্তর দিয়ে দিলাম। কারণ কি, সেই সময় আমরা যে সিদ্ধান্তটা নিই তখন ঠিক ঠিক সিদ্ধান্ত হয় না। কারণ কি, আমরা মাইন্ডটা তখন আমার চঞ্চল হয়ে আছে, মন তখন হচ্ছে কি চঞ্চল। আর চঞ্চল মনে তুমি যখনই কোনো কিছু হচ্ছে গিয়ে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তটা হচ্ছে গিয়ে ঠিক হবে না। আমার কি করা উচিত কি করা উচিত নয়, এইটা মন যখন তুমি ধরো হচ্ছে রেগে গেলে, তোমার মাস্টার মহাশয়কে দুটো কথা বলে দিল, হয় না অনেক সময় রেগে গিয়ে মাস্টার মহাশয়তে কিছু তো বকলে, তুমি তখন করলে কি, সঙ্গে সঙ্গে মাস্টার মহাশয় কিছু একটা বলে দিলে। কিন্তু পরে গিয়ে যখন বাড়িতে দেখলে যে মন যখন শান্ত হয়ে গেল, পরে যখন দেখলে, ভেবে দেখলে, এখন ছোট আছে তোমরা বুঝতে পারবে না, বড় হলে বুঝবে গেলো যে আচ্ছা এটা তো বলাটা ঠিক হয়নি। যাই হোক, উনি তো আমার মাস্টার মশাই, উনি তো হচ্ছে গিয়ে শ্রদ্ধেয় ব্যক্তি, আমার কি এটা বলা উচিত হয়েছিল, উচিত হয়নি। কিন্তু সেই মুহূর্তে তুমি কেন ইম্পালসিভলি, বা হচ্ছে কি মন তোমার চঞ্চল হয়ে আছে, অতএব তুমি কি করেছো, মাস্টার মশাইকে দুটো কথা বলে দিয়েছো, কিছু হচ্ছে গিয়ে খুব রেগে গিয়ে কিছু বলেছো, বা কোনো কটু কথা বলেছো। অনেক সময় বাবা মার সঙ্গে তুমি ঝগড়া করছো, বাবা মার সঙ্গে সঙ্গে তর্ক করছো, বা মা কেমন কথা বলে দিল, মায়ের মনে কষ্ট হলো, আঘাত দিল, লাগলো। এগুলো কেন? কারণ কি, তুমি হচ্ছে কি ইমোশনালি হয়ে আছো। আর ইমোশনাল যখন থাকছো, যখন তুমি মন যখন ডিস্টার্ব থাকবে, তখন তুমি ঠিকটাকে বেঠিক বলে মনে হবে, আর বেঠিকটাকে ঠিক বলে মনে হবে। বুঝতে পারলে? মানে যেটা করা উচিত নয় সেটা তুমি করবে, আর যেটা করা উচিত সেটা তুমি করবে না। এই হলো হচ্ছে গিয়ে মন যখন তোমার রেগে থাকছো, বা হচ্ছে কি ইমোশনালি এফেক্ট হচ্ছে, বা কারোর উপর হচ্ছে গিয়ে ধরো অভিমান হয়েছে, হিংসা হয়েছে, দ্বেষ হয়েছে, এই সময় কি মন তোমার কন্ট্রোলে নেই, মন তখন চঞ্চল হয়ে আছে। অতএব মন যদি শান্ত থাকে, দেখবে জীবনের প্রত্যেকটা মুহূর্তে সঠিক এবং দ্রুত সিদ্ধান্ত তুমি নিতে পারবে। আর মন যদি শান্ত থাকবে, কি আত্মবিশ্বাস বাড়ছে। আত্মবিশ্বাস কেন বাড়ে? আত্মবিশ্বাস কিভাবে মানুষের বাড়বে? যখন তুমি কাজ সুষ্ঠুভাবে নিজের দায়িত্বে করতে পারবে, ছোট ছোট কাজ যখন তুমি নিজে সম্পন্ন, সুষ্ঠুভাবে সম্পন্ন করবে, তখনই দেখবে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসে। তুমি ধরো হচ্ছে, তোমাকে বললো যে আহ, কি বলে, আহ, যে পরীক্ষায় 80% মার্কস পেতে হবে, ধরে নাও। কিন্তু তুমি দেখলে যে 80% মার্কস পাওয়ার তোমার হচ্ছে কি আত্মবিশ্বাস নেই। তখন তো করলে কি, প্রথম স্টেপে কি, না আমাকে কি 60% মার্কসটা প্রথমে আগে অর্জন করতে হবে। যখনই তুমি 60% মার্কসটা অর্জন করলে, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স, না আমি নিজে পড়ে হচ্ছে কি নিজের চেষ্টাতে আমি কি বলে 60% পেয়েছি, আমি যদি আরেকটু চেষ্টা করি আমি 70% করতে পারবো। তুমি আরো হচ্ছে কি তোমার মধ্যে একটু আত্মবিশ্বাসটা বাড়লো, তুমি আরো বেশি পড়াশোনা করছো। তখন কি হলো, পরের পরীক্ষা তুমি 70% মার্কস পেলে, তখন তোমার মধ্যে কি আরো আত্মবিশ্বাস বাড়ছে, তখন তুমি কি করছো, আরো মনঃসংযম করে আরো বেশি করে পড়ছো। পরের বারে তুমি দেখো 80% পেয়েছো। এই যে জিনিসটা, তার মানে কি, ছোট ছোট কাজে যদি আমি সাকসেস হতে পারি, তখন হয় কি, আমাদের মনের মধ্যে একটা সেলফ কনফিডেন্স বাড়ে। কিন্তু যদি হচ্ছে কি প্রত্যেকটা জায়গায়, যদি প্রত্যেকটা পদক্ষেপে যদি আমরা ফেলিয়ার হতে থাকি, তখন দেখবে নিজেদের হচ্ছে কি আত্মবিশ্বাস ধীরে ধীরে হচ্ছে কমতে থাকবে। তাহলে আর কোনো একটা কাজে আমার সাকসেস হবো কি ফেলিয়ার হবো, তা কার উপর ডিপেন্ড করছে, না আমি কাজটা কত মনঃসংযম ভাবে করতে পারছি। তার মানে কি, সেখানেও মনের সংযম দরকার। মন যদি সংযত না থাকে, তাহলে কোনো কাজ আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো না, কোনো কাজ আনন্দের সঙ্গেও করতে পারবো না। মন যদি অশান্ত থাকে, দেখবে সবসময় যে মন খিটখিটে হয়ে আছে, তাহলে কাজটা করবে কি করে, কাজের প্রতি মনঃসংযম আসবেও না। আর কাজের প্রতি যদি মনঃসংযম যদি না আসে, মনটা যদি খিটখিটে হয়ে থাকে, তাহলে তোমার হচ্ছে কাজটাও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে না। কাজ যদি সুষ্ঠুভাবে না সম্পন্ন করো, তোমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমার ঊর্ধ্বতন তোমার উপর বিশ্বাস রাখতে পারবে না, নিজের উপরও হচ্ছে বিশ্বাস চলে যাবে, আচ্ছা এই কাজটা তো আমি করতে শুরু করেছিলাম, আমি করতে পারলাম না। তার মানে কি, আত্মবিশ্বাস কমে যাবে, নেগেটিভিটি তৈরি হবে। তোমার যত বেশি নেগেটিভিটি তৈরি হবে, তাহলে কি হবে, তোমার মধ্যে প্রেশার বাড়বে, সুগার বাড়বে, দুশ্চিন্তা বাড়বে, মানসিক রোগ তৈরি হবে, জীবনে নিজেকে ফেলিয়ার হিসেবে থাকতে থাকতে লাস্টে কি হবে, সুইসাইড। তার মানে কি, দেখো একটার সঙ্গে আরেকটা কত জীবনে জড়িয়ে আছে। মনোসংযম যদি না থাকে, তুমি তাহলে কোনো কাজ মন দিয়ে করতে পারবে না। কোনো কাজ যদি মন দিয়ে না করতে পারো, সেই কাজটা তুমি সাকসেস ফেলিয়ার হবে। ফেলিয়ার যখনই হচ্ছে, তোমার মধ্যে নেগেটিভিটি তৈরি হবে। নেগেটিভিটি যখন তৈরি হবে, তোমার মধ্যে হচ্ছে কি অবসাদগ্রস্ত আসবে,
কাজ করার ইচ্ছে চলে যাবে, তমগুণ বেড়ে যাবে, তুমি কাজ করবে না। যত তুমি কাজ করা থেকে দূরে সরে যাবে, তত তুমি প্রত্যেকটা কাজে ফেলিয়ার হতে শুরু করবে। এই করতে করতে তোমার মধ্যে হচ্ছে গিয়ে নিজের মধ্যে বিশ্বাস হবে কি, যে আমি কোনো কিছু কাজের উপযুক্তই নয়, আমার দ্বারা কোনো কিছু হবে না। এই ডিসিশন যখন হয়ে গেল, জীবনে নেগেটিভিটি তৈরি হতে 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 আর হচ্ছে কি তুমি পেছনে মানে সবাই এগিয়ে যাবে, তুমি হচ্ছে কি পেছনে পড়ে থাকবে। তাহলে জ্বরটা কোথায় ছিল? না মনঃসংযম আমি করে কাজটা করতে পারিনি বলে আজ আমি হচ্ছে কি ফেলিয়ে রয়েছি। আর ফেলিয়ারের যখন তকমা মারতে মারতে তখন কি হবে, প্রত্যেকটা কাজ যখন ফেলিয়ে হচ্ছে, তখন তোমার হবে কি মানসিক ভারসাম্য হারিয়ে যাবে। কত লোকের হচ্ছে কি পাগল হয়ে যাচ্ছে, কত লোক হচ্ছে কি প্রেশার বেড়ে যাচ্ছে, কত লোকের সুগার হয়ে যাচ্ছে, আর শরীরটাও ভেঙে যাবে। তারপর এক সময় কি মানুষ হচ্ছে কি এইসব যখন সহ্য করতে না করে করে লাস্টে কি করে অনেকে হতাশাগ্রস্ত হয়ে সুইসাইডও করবে। তার মানে দেখো, এই দেখো আরো কত দেখো উদাহরণ দেখা দিচ্ছি। মনঃসংযম বাড়লে কি হবে? ইচ্ছা শক্তি বাড়বে, পবিত্রতা বাড়বে, বুদ্ধি কি হবে? নির্মল হয়, চিন্তা করার, ভালো মন্দ বিচার করার শক্তি বৃদ্ধি পাবে। আর কি হবে? ধৈর্য ও সহ্য শক্তি বাড়বে, চঞ্চলতা অস্থিরতা কমে যায়, উদ্বেগ উৎকণ্ঠাও কমে যাবে, পরীক্ষা ভীতিও কমে যাবে। পরীক্ষা চলে আসছে, আর কিছু পড়া হয়নি, এই ভয় শুরু হয়ে গেল। যতটা সময় ছিল সেই সময়টাই হচ্ছে ভয় করতে করতে নষ্ট হয়ে গেল। ঠিক আছে? অতএব পরীক্ষা এসে গেছে মানে কি আমাকে আরো বেশি করে পড়তে হবে, তা না করে কি আচ্ছা এই অঙ্কটা তো এই চ্যাপ্টারটা করা হলো না, এটা কখন করব? যখনই মন চঞ্চল হয়ে যাচ্ছে, অঙ্কটা সলভ হচ্ছে না। অঙ্ক যখনই সলভ হচ্ছে না, যেটা 15 মিনিটে করার কথা ছিল, আধ ঘন্টা 1 ঘন্টা লেগে যাচ্ছে। তার ফলে 1 ঘন্টা তোমার বেশি টাইম লেগে যাচ্ছে অঙ্ক করতে, বাকি সাবজেক্টগুলো পড়া হচ্ছে না। টেনশন আরো বেড়ে যাচ্ছে, আরো পরীক্ষা চলে এলো, আরো যে টেনশন বেড়ে যাচ্ছে, আরো মন চঞ্চল হয়ে যাচ্ছে। তার ফলে কি যে কোনো জিনিস পড়ে বুঝতে আরো সময় লেগে যাচ্ছে। তোমাকে অনেক বেশি পড়তে হবে, কিন্তু তোমার পড়ার পরিমাণটা আরো কমে যাচ্ছে, কারণ তোমার মন বেশি আরো যত পরীক্ষা এগিয়ে আরো চঞ্চল হতেছে, তখন পরীক্ষা ভয়। অনেক মানুষের বিভিন্ন পরীক্ষা ভীতি আছে, কত লোক বিভিন্ন পরীক্ষা ভীতি, মানে যারা ছোট আছে তোমরা তো জানোই, যে এখন খুব ছোট হলে কিন্তু যখন ক্লাস 9, 10, 11, 12 উঠবে, তখন দেখবে এত পরীক্ষার চাপ, এত হচ্ছে কি সাবজেক্ট, যে পরীক্ষার সময় তখন আর নিজেকে ঠিক রাখতে পারবে না, যে কোনটা পড়বো কি পড়বো না, কি হলো, পরে দুঃখ হবে সব পড়তে পারলাম না, পরীক্ষায় কোশ্চেন চলে এলো সেরকম। তাহলে কি হলো? কারণ কি শুরু কি হলো না, আমাদের মনটা হচ্ছে যে সংযম নেই, পরীক্ষা ভয়টাকে আমি নিতে পারছি না, প্রেশারটাকে নিতে পারছি না। তারপরে কি হবে? মনঃসংযম যদি হয়, ক্রোধ কমে যাবে, কারোর উপর অত সহজে রাখবে না, হতাশা কমবে, জিনিসপত্রের চাহিদা কমে যায়। এইরকম অনেক মানে হচ্ছে কি তুমি এক একটা মানে মনঃসংযমের সঙ্গে সঙ্গে এক একটা স্টেপে হচ্ছে কি প্রত্যেকটা জিনিস, এই যে এক একটা পয়েন্ট লিখে রেখে দিয়েছি, এই পয়েন্টগুলো হচ্ছে, এই এক একটা পয়েন্ট থেকে হচ্ছে কি আরো অনেকগুলো হচ্ছে কি নতুন নতুন মানে পয়েন্ট, আরো মানে এফেক্ট, মানে একটা থেকে আরেকটা হচ্ছে কি প্রভাব, একটা হলে তার সঙ্গে আরেকটা অন্যান্যগুলোর প্রভাব কিভাবে যুক্ত থাকে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে মনঃসংযোগ না করে আমাদের কোনো উপায় নেই। এই জন্য এখনকার দিনে দেখবে ক্রিকেট টিমে হচ্ছে কি একজন কি বলে মনঃসংযোগ করার যোগা প্র্যাকটিস হচ্ছে, ক্রিকেট খেলার মাঠে তো খেলছে, খেলার পর হচ্ছে গিয়ে আধ ঘন্টা মেডিটেশন। ওই জন্য এখন সারা জগৎ সব জায়গায় দেখবে যোগা মেডিটেশনের এখন আবার মানে প্রোগ্রাম বেড়ে গেছে। যারা স্টুডেন্ট তারাও শুধু যে মেডিটেশন করবে যোগা নয়, যারা খেলোয়াড়, যারা ডক্টর, সবাইকেই হচ্ছে কি এখন কি করতে বলছে, যে না দিনের শুরুতে শেষে 15-20 মিনিট করে যোগা বা মেডিটেশন করতে বলা হচ্ছে। কারণ কি? তাতে মানুষের প্রোডাক্টিভিটি বাড়বে, মানুষের যে এত মানে লটস অফ স্ট্রেস প্রেশার আছে, এইগুলোকে হ্যান্ডেল করতে গেলে যোগা মেডিটেশন ছাড়া আর এখন চলবেই না। অতএব এখন সব জায়গাতেই মানে সব জায়গাতে এখন শুধু হচ্ছে কি সব কিছুতেই আছে কি যোগা এবং মেডিটেশন প্রোগ্রাম, সব জায়গাতেই এত পপুলার হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমি এখানে শেষ করছি, তোমাদের মনে হয় ক্লাসও সময় হয়ে গেছে, রাখছি তাহলে। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।